না রে, এত নিশ্চিন্ত হওয়া ঠিক না। ওই মনীষীর ছাগুলো বড্ড বজ্জাত। দেখা যাবে কোনো কাঞ্চি দিয়ে ঠিক উর্বশীর কাছে চলে এসেছে। আর আমাদের শত্রু কঙ্কাবতী তো লেগেই আছে নানাভাবে। ও শশী কুমারকে মন্ত্রণা দিবে। তবে কি করবে এখন? আমার যে বড্ড ক্লান্ত লাগছে। এতদিন রাত দিন কাজ করে একেবারে ঝিমিয়ে গেছি। আমারও কি কষ্ট কম হচ্ছে রে। এদিকে অতিথিশালায় যুবরাজ বীর পানাহার শেষ করে আয়েশ করছিলেন। ঘুমে তার চোখ চুরিয়ে যাচ্ছে, কিন্তু অপমানের প্রতিশোধে তিনি বারবার চোখ মেলে চিৎকার করে উঠছেন, ছাড়বো না, ছাড়বো না, আমি কিছুতেই ওকে ছাড়বো না। আমার ঘোড়া, পোশাক, শিরোনাস্ত্র সব কিছু ও চুরি করেছে। এমনকি আমার হবু স্ত্রীকেও ও জয় করে নিয়েছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না, ছাড়বো না। আমরাও আপনার সাথে একমত যুবরাজ। আপনার সাথে যে অন্যায় হয়েছে তার জন্য সেতুকের গর্দান নেওয়া উচিত। সে কি মহারানী, আপনি আপনি এখানে? আপনার জন্য শরবত নিয়ে এসেছি যুবরাজ। আমি জানি আপনার মাথা কিঞ্চিত গরম আছে। এই শরবত খেলেই ঠান্ডা হয়ে যাবে। নিন, এটা খেয়ে নিন। এই বলে লীলাবতী শরবতের পাত্রটি নিয়ে যুবরাজের হাতে তুলে দিল। এক চুমুকেই যুবরাজ সেই পানীয় নিঃশেষ করে গ্লাসটি ছুঁড়ে ফেলে দিলেন। যাই পান করাও না কেন, আমি কিছুতেই হার মানব না। বিচার মহারাজকে করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, করতেই হবে। সে তো সকালে হবে যুবরাজ। এখন আপনি বিশ্রাম নিন, অনেক রাত হয়েছে যে। বিশ্রাম নেব, কিন্তু ঘুম থেকে উঠে সঠিক বিচার যেন আমি পাই। জামাতাই হোক আর বিমাতাই হোক, শুলে ওকে চড়াতেই হবে, না হলে। ঘুমিয়ে পড়েছে কোথায়? তাই তো দেখছি। এখন আর ভয় নেই। এই ঘুম ভাঙলে যুবরাজ আর কিছুই মনে করতে পারবে না। চলুন তাহলে, আমাদের কাজ তো শেষ। হ্যাঁ হ্যাঁ, সাবধানে এসো। পাঙ্কা পুলার, ওকে বাতাস করো, কিছুতেই যেন ঘুম না ভাঙে। দাসীকে সাথে নিয়ে পা টিপে টিপে লীলাবতী কক্ষের বাইরে বেরিয়ে এলো। দরজার বাইরে ডালিম কুমার সহ অন্যরা তাদের জন্য অপেক্ষা করছিল। লীলাবতীকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি হলো লীলাবতী, ভেতরে সব ঠিকঠাক তো? হ্যাঁ মহারাজ, যুবরাজ বীর ঘুমিয়ে পড়েছে। এখন আর কোনো ভয় নেই। যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেছে। চলো সবাই ঘরে ফেরা যাক। সংকট কিন্তু এখনো কাটেনি মহারাজ। সামনে আরো বিপদ আছে। সামনে আরো বিপদ? এ দেখছি বিপদের সাগর নিয়ে বসেছি। আর কি বিপদ বৌমা? আমি তো কোনো বিপদ দেখছি না। বীর কুমারের স্মৃতি নষ্ট করলেও দেশের মানুষের মুখ বন্ধ করবেন কি করে রাজমাতা? এখানে রাজ্যের মানুষ এলো কোথা থেকে? বীর যখন রাজপথ দিয়ে রাজবাড়িতে এসেছে তখন সবাইকে বলে এসেছে চুরির ঘটনা। এখন যদি রাজ্যের মানুষ কোনোভাবে জানতে পারে চেতো কি সেই লোক, তবে তো মান সম্মান আর কিচ্ছু থাকবে না মহারাজ। তা ঠিক বলেছেন। এ যে দেখছি উভয় সংকট। কি করা যায় এখন আদিবেদে? অজ্ঞাতবাস, একমাত্র অজ্ঞাতবাস করলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। অজ্ঞাতবাস? হ্যাঁ রাজমাতা, রাজকুমারী ও তার স্বামীকে কয়েক বছরের জন্য বনবাসে থাকতে হবে। লোকে যখন সব কিছু ভুলে যাবে তখন তারা ফিরে আসবে। তখন আর কোনো বিপদ থাকবে না। এই তো এতক্ষণে একটা কাজের কাজ করেছি। এখন যাও, কন্যাকে বনবাসে পাঠাও। না না, আমার একমাত্র মেয়েকে আমি চোখের আড়াল করতে পারবো না আদিবেদে। আপনি অন্য কোনো উপায় থাকলে বলুন। না মা, আমার কাছে আর কোনো উপায় নেই। এটাই একমাত্র উপায়। প্রতিশোধ, শুল আমাকে এত সহজে ভোলাতে পারবে না। আমি ন্যায় বিচার নিয়েই বাড়ি যাব।
দেখলে তো বৌমা, ওকে ভোলানো এত সহজ নয়। তাই চন্দ্রমুখীও তার স্বামীর মঙ্গলের জন্য ওদের বনবাসে দিতেই হবে। হ্যাঁ রানীমা, কেবলই তো কটা দিন, 2-4 বছর পর রাজকুমারী ঠিক ফিরে আসবে। বেশ, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার কোনো অমত নেই। চলুন তবে এক্ষুনি রাজকুমারী আর চেতককে বনবাসে পাঠানোর ব্যবস্থা করি। এদিকে বনবাসের কথা শুনে রাজকুমারী চন্দ্রমুখী আকাশ থেকে পড়ল। কি? আমি যাব বনবাস? আমি? পাগল হয়ে গেছো তোমরা? তুমি জানো না কন্যা, তোমাকে এক চোরের সাথে বিয়ে দেওয়া হয়েছে। যদি আজ রাতে এই রাজ্য ছাড়া না হও, তবে তোমার স্বামীকে শুলে চড়ানো হবে। চোর? ও চোর হবে কোন দুঃখে? চুরি করতে হলেও তো বুদ্ধি থাকতে হয় কাকিমা, ও তো সেটাও নেই। হে, তুই কি বলছিস মা? স্বামীর নামে অমন কথা মুখে আনতে নেই। আমি ঠিক বলেছি মা, ভুল করে আমি এক বোকাকে বিয়ে করেছি। জ্ঞান তো দূরের কথা, কোনো সাধারণ বিষয়ও বুঝতে অক্ষম। বলেছিলাম না, চেতক চোর হতে পারে না। এখন দেখলে তো, এটা আমরা বুঝলেও অন্য কেউ বুঝবে না চার্মিয়ন। আর বোকা হওয়াও তো ভালো কিছু নয়। এর চেয়ে তো চোর হলে ঢের ভালো ছিল, অন্তত বউয়ের মুখে দুমুঠো ভাত এনে দিতে পারতো। তাই ভাবছি, এই বোকাকে নিয়ে রাজকুমারী কিভাবে বনবাসে থাকবে। বনবাস? প্রশ্নই আসে না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, প্রয়োজন হলে ওকে একা পাঠাও। এমন কথা বলে না মা, স্বামীকে ছেড়ে স্ত্রী একা থাকতে আছে? হাজার হোক তুমি এখন ওর স্ত্রী। তা হঠাৎ করে আপনাদের এত প্রতিভক্তি এলো কোথা থেকে? কোনোদিন তো দেখিনি। মহারাজের সাথে ভালো করে দুটো কথা বলতে, তবে আজ কেন আমায় বনবাসে যেতে বলছেন? এখনো বুঝিসনি মা, ওই 6 বোনের কাজ সাজি। না হলে তোর ভাগ্যে কি এমন হয়? একদম ঠিক বলেছ মা, চেতক কুমারকে ওরাই নিয়ে এসেছিল। এর আগে বিপদ থেকে উদ্ধার পাই, পরে ওদের মজা দেখাচ্ছি। উফ, তোমরা থামবে? ঝগড়া রেখে বলো এখন আমি কি করব? তোমার হাতে এখন একটাই উপায় পুত্র, চেতককে এখান থেকে নিরাপদে সরিয়ে ফেলা। তাহলে ওর গর্দানও যাবে না, রাজকুমারীর সাথে ওকে সংসারও করতে হবে না। ঠিক আছে, আমি এখনই ওকে রাজ্যের বাইরে দিয়ে আসছি। এই বলে ডালিম কুমার বাইরে বেরিয়ে এলো। তারপর বাগানে গিয়ে চেতককে নিয়ে সোজা ঘোড়াশালায় ছুটল। সে কি মহারাজ, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? একদম কথা নয়, যদি বাঁচতে চাও চুপচাপ ঘোড়ায় চড়ে বসো। কিন্তু আমি তো ঘোড়া চড়তে জানি না। জানতে হবে না, আমি তোমাকে চালিয়ে নিয়ে যাব। এই বলে ডালিম কুমার ঘোড়ায় চড়ে বসল। তারপর চেতককে তার পেছনে বসিয়ে ঘোড়ার পিঠে চাবুক কষালো। যাক, অবশেষে আপদ বিদায় হলো। ছেলেটার ভাগ্যে যে কি আছে তা বিধাতাই জানেন। নির্বোধ যুবক, কোথায় যাবে কি করবে কে জানে। হে বিধাতা, ওর মঙ্গল করো তুমি। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দাও না মা, আমাদের তো আর কিচ্ছু করার নেই। এসব কথা রেখে এবার যে যার ঘরে যাও, অনেক রাত হয়েছে। এদিকে শশীকুমার দুদিনের পথ অতিক্রম করেও সেই আগুনের পাহাড় দেখতে পেল না। জঙ্গলের পথে চলতে চলতে সে ক্লান্ত হয়ে পড়ল। কোথায় সেই আগুন পাহাড়? জঙ্গলই তো শেষ হচ্ছে না। আর কত পথ হাঁটলে বাবা মায়ের দেখা পাবো? নাকি বুড়িমা আমায় ভুল পথ বলে দিয়েছে? কি যে করি এখন? একটা গাছের নিচে বসে কি যে করবে তা ভাবতে লাগলো। এমন সময় হঠাৎ একটা সাদা ঘোড়া দৌড়ে এসে তার পাশে থামল। সে কি, ঘোড়া এলো কোথা থেকে? এই জঙ্গলে তো কোনো পশু পাখি নেই। আমি তোমায় পথ দেখাতে এসেছি কুমার, তুমি আমার পিঠে চড়ে বসো। সে কি, আমি তোমার পিঠে চড়বো কেন? ডাইনি বুড়ি বলেছে কখনো কারোর কথায় না ভুলতে। আমি তোমায় পথ ভুলাবো কি গো? তুমি নিজেই যে ভুল পথে বসে আছো। আমি ভুল পথে এসেছি? কি যে বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ, আর সেই জন্যই তোমায় আমি সঠিক পথে নিয়ে যেতে এসেছি।
কিন্তু তুমি কে আর আমাকে এভাবে সাহায্য করছো কেন? আমি হলাম ডাইনি বুড়ির বাহন। বুড়ি মাই আমায় পাঠিয়েছেন তোমায় নিয়ে যেতে। ও আচ্ছা, সে কথা আগে বলবে তো। আমায় পথ দেখিয়ে নিয়ে চলো তুমি। নিশ্চয়ই, আগে আমার পিঠে চড়ে তো বসো। ঘোড়ার কথায় ভুলে গিয়ে শশী তার পিঠে চড়ে বসল। সাথে সাথে ঘোড়াটি তীব্র বেগে ছুটতে শুরু করলো। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, শশী কুমার কি তার বাবা মাকে উদ্ধার করতে পারবে? জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না।